এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজী মাহফুজ। ধন্যবাদ তন্ময়। সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত পার্বত্য জেলা বান্দরবান থেকে ভোটারের ইশতেহার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজুল হক। প্রকৃতির অকৃপণ দান, পাহাড় পর্বত আর সৌন্দর্যে ঘেরা বান্দরবান। এখানকার সুউচ্চ পাহাড় আর মেঘের লুকোচুরি প্রতিনিয়ত মুগ্ধ করে দর্শনার্থীদের। দেশের সর্বশেষ সংসদীয় আসন অর্থাৎ ৩০০তম আসন হচ্ছে এই বান্দরবান। সৌন্দর্যের পাশাপাশি এই জেলাকে পরিচিত করেছে বৈচিত্র্যময় সংস্কৃতি, বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, মং, ম্রো এবং বাঙালিদের একেবারে সম্মিলিত যে অবস্থান, মিলেমিশে থাকার যে বিষয়, সেটি কিন্তু এই জনপদকে বেশ পরিচিত করেছে। আমরা দেখছি যে সারা দেশে যে ভোটের একটি হাওয়া বইছে, সেই হাওয়াটি কিন্তু এই পার্বত্য জেলা বান্দরবানেও বইতে শুরু করেছে। এখানকার যারা প্রার্থী আছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। তবে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে এখানকার মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির যে সমীকরণ, সেটির সাথে সমতলের অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা হওয়ার কারণে আমরা দেখি যে এখানে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। একই সাথে শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক যে চাহিদা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জনপদের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। ফলে নির্বাচন আসলে দেখা যায় এই বিষয়গুলো ভোটাররা প্রার্থীদের কাছে নিয়ে আসেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। দর্শক, আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত কথা বলবো ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। আর আলোচনা করার জন্য আমরা 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। আমার বাম পাশে রয়েছেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির আব্দুস সালাম আজাদ। দর্শক, আমার ডান পাশে আরও একজন অতিথি রয়েছেন এনসিপির এই জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী। একই সাথে আমার বাম পাশে আরও একজন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে অতিথি হয়ে এসেছেন অ্যাডভোকেট আবু জাফর। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক, এর পাশাপাশি আমাদের দুই পাশে এক ঝাঁক ভোটার রয়েছে, তারাও কিন্তু আমাদের আজকের অতিথিদের প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রথমে আমি চলে যাচ্ছি জনাব জাবেদ রেজা আপনার কাছে। গতকাল থেকেই মূলত নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আপনাদের দলের মনোনীত প্রার্থী তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আসলে আপনারা কোন বিষয়গুলো এই জনপদের মানুষের কাছে তুলে ধরছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এখন টিভির ক্যামেরার সামনে এবং পেছনে যারা আছেন কর্মকর্তা কর্মচারী সকলকে আমি বান্দরবান জেলার পক্ষ থেকে অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের জন্য। আগামী 12 ফেব্রুয়ারি যদি আমরা বাংলাদেশের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, আমাদের সেনাপতি তরুণ তুর্কি আগামীর বাংলাদেশ, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, তারেক রহমান সাহেবকে যদি আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে পারি, সারা বাংলাদেশকে আমরা একটা নতুন প্রজন্মের জন্য নিরাপদ বসবাসযোগ্য দেশ হিসেবে প্রথমে গড়ে তুলব। তার এই ধারাবাহিকতায় বান্দরবান জেলায় আপনি যে সমস্যার কথাগুলো বলেছেন, যেমন প্রাপ্তি আর চাহিদার একটা বিশাল যে ফারাক, এটা কিন্তু সত্য। ইতিমধ্যে ঘোষিত হয়েছে বান্দরবান জেলা অত্যন্ত গরিব এলাকা। তো এখানে যারা যুব সমাজ আছে, যুবতী আছে, সকলকে আমাদেরকে আগে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আগে প্রাধান্য দেবো পর্যটন শিল্পকে, যেটা অতি দ্রুত বিস্তার ঘটিয়ে সেখানে আমরা যুব সমাজকে ইনভলভ করে অর্থনৈতিক মুক্তি যাতে দিতে পারি। আর স্বাস্থ্যসেবা যে কথাটা বলেছেন, বিগত সরকারের আমলে আমরা দেখেছি শুধু বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারির কাজ নিয়েছে আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দরা, কিন্তু স্বাস্থ্যের যে মান, যেটার আমাদের এই জনগণ পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা জনগণকে দিতে পারি না, আমরা পাইনি।
তো সেইটা মাথায় রেখেই বাস্তবসম্মত চিন্তা করে আমরা যাতে দুর্গম এলাকায়, আপনি তো টাউন শহরের কথা চিন্তা করলে হবে না, বান্দরবানে এমনও জায়গা আছে যেখানে 2, 3, 4, 5 কিলোমিটার হেঁটে গিয়েও মানুষ চিকিৎসা সেবা নিতে হয়। সেই সমস্ত একদম দুর্গম এলাকায় আমরা আপনারা দুর্গম এলাকাতে কাজ করবেন, চিকিৎসা সেবা পৌঁছে দেব। একই সাথে পর্যটন খাতেও আপনারা গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব। ধন্যবাদ, আপনার কাছে আমরা আবারও আসবো। দর্শক, আমরা এবার একটু যেতে চাই, আমার বাম পাশে রয়েছেন জামায়াতে ইসলামের জেলা শাখার আমির। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আপনারা দলীয়ভাবে এই আসনে প্রার্থী দেননি, তবে আপনাদের যে জোটগত নির্বাচন, সেই জায়গাতে এনসিপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে আপনারা কাজ করছেন, কিন্তু তার আগে দীর্ঘ সময় আপনারা কিন্তু এই জনপদে মানুষের কাছে গিয়েছেন, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেছেন। সেই প্রতিশ্রুতিগুলো কি আসলে এনসিপির প্রতিনিধির মাধ্যমে যদি নির্বাচিত হয় প্রতিফলন ঘটবে কিনা? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম এখন টিভির পক্ষে যারা আসছেন, উপরে নিচে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের প্রোগ্রামে যারা আমার সাথে একসাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমরা একটা দীর্ঘ সময় অন্ধকারের মধ্যে ছিলাম। 24 বিপ্লবের মাধ্যমে আজকের এই পরিবেশটি তৈরি হয়েছে। আমরা বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি জামায়াত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে 10টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল একত্রিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে শুধু পালাবদল নয়, মালাবদল নয়, প্রকৃতপক্ষে বাংলাদেশকে একটা পরিবর্তিত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখানে কাজ করে যাচ্ছি। বান্দরবান পার্বত্য জেলাতে আমরা একজন পারফেক্ট প্রার্থী দিয়েছিলাম, জুড়ের কারণে আমরা আমাদের নমিনি প্রত্যাহার করে নিয়ে এনসিপি যারা জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত এনসিপির পক্ষে আমরা কাজ করতেছি। তো আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে পাশ করার সুযোগ করে দেন, দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেন, আমাদের সম্মানিত আমির জামাত এবং 10 দলীয় জোটের অন্যতম নেতা ডাক্তার শফিকুর রহমান যেই মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা ঠিক সেভাবে বান্দরবান পার্বত্য জেলার সর্বপ্রথম যে অনাবাদী জায়গাগুলো যেখানে আমাদের মা বোনেরা যাতায়াত করতে অত্যন্ত কষ্টকর, স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা সেখানে দুর্গম এবং দুর্লভ, সেই জায়গাগুলোকে উন্নত মানের করে স্বাস্থ্যসেবা এবং যাবতীয় কৃষি সেবা সহ সকল কিছু যাতে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, আপনাদের প্রতিনিধি সেই বিষয়ে কাজ জি, করবে। ধন্যবাদ স্বাস্থ্য। আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসব। দর্শক, আমরা এবার একটু যেতে চাই, আমার ডান পাশে রয়েছেন এনসিবির কক্সবাজার বান্দরবান জেলা শাখার যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মংসা চৌধুরী। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা তো একেবারে নতুন দল, প্রথমবারের মতো নির্বাচনে এসেছেন এবং জোটগতভাবে আপনাদের প্রতিনিধি এই আসনে নির্বাচন করছেন। আসলে কি কি প্রতিশ্রুতিগুলো ভোটারদের কাছে আপনারা তুলে ধরছেন? ধন্যবাদ। প্রথমে পরন্ত বিকেল সকলকে শুভেচ্ছা। টিভি যেই অনুষ্ঠান করেছেন তাদেরকেও কৃতজ্ঞ রইল। এই প্রথম আমার লাইফে মিডিয়াতে, যদি কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে সুদৃষ্টি দেবেন এই আশায় রেখে আমি বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলন আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে, আমি যেহেতু বান্দরবান জেলা আহ্বায়ক, আমাদের অনেক কিছু আমাদের বান্দরবানে ওই যে জনগণের কাছে, জাতিগোষ্ঠীর কাছে, যেহেতু আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তাদের কাছে আমরা দায়বদ্ধ হয়ে কাজ করব, তাদের কাছে আমরা প্রতিজ্ঞতা নিয়ে কাজ করব। ইভেন যেগুলো কাজ করব সেগুলো আমরা জবাবদিহি নিয়েই কাজ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। জবাবদিহিতার বিষয়টি নিয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ যারা প্রতিনিধি হবেন তারা যেন জবাবদিহিতার ক্ষেত্রে খুব দৃঢ় থাকেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে যাব। দর্শক, এই পর্যায়ে আমি আমার বাম পাশে আরেকজন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন অ্যাডভোকেট আবু জাফর। আপনার কাছে একটু জানতে চাইবো, আমাদের 3 জন আলোচক কিন্তু তারা উন্নয়নের কথা বলছেন, নির্বাচনের প্রতিশ্রুতির কথা বলছেন। আমরা দেখি যে নির্বাচন আসলে জনপ্রতিনিধি যারা হতে চান তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন, কিন্তু নির্বাচন পরবর্তী সেই প্রতিশ্রুতির আসলে কতটুকু বাস্তবায়ন হয়? আসসালামু আলাইকুম, শুভ বিকেল। এখন টিভিকে ধন্যবাদ যে বান্দরবানের জনসাধারণের পক্ষ থেকে জনসাধারণের কথাগুলো আমাকে এই স্পেসে বলার সুযোগ দেওয়ার জন্য,
এবং এই কথাগুলো আশা করি এখন টিভির মাধ্যমে বাংলাদেশের এবং প্রবাসে যারা আছেন সবাই একটু বোঝার চেষ্টা করবেন। যে একটু আগে আমার মডারেটর বললেন যে ইশতেহারের কথা আসছে, আমার যারা রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন উনি ইশতেহারের কথা বলেছেন, কিন্তু ইশতেহারের ধোঁকাবাজি আমরা আগেও দেখেছি। যারা আমরা জনগণ হিসেবে আছি, আমরা 10 টাকায় চালের জন্য জনগণ ভোট দিয়েছিল, জনগণ একটা ফেসিবাদ পেয়েছে। তো ইশতেহার আসলে আমি নির্বাচন আসলেই দেখেছি ইশতেহারের ফুলঝুরি হয়ে যায়, কিন্তু যেই জায়গাটাতে ঘাটতি থাকে সেটা যদি আমি বলি যে এই ইশতেহারটা কিভাবে বাস্তবায়ন হবে, কোন জায়গায় কতটুকু কোন স্কেলে বাস্তবায়ন হবে, সেটার কোনো সুনির্দিষ্ট পথরেখা কেউ দেখান নাই। আমরা আজকে পর্যন্ত যেটা বলতে পারি জনগণের পক্ষ থেকে, বান্দরবানে যদি যারা বান্দরবানের নাগরিক আছেন, বান্দরবানের 60% মানুষ হচ্ছে গরিব, 60% মানুষ হচ্ছে গরিব, 40% মানুষের মিনিমাম কোনো পড়াশোনা নাই। এই 60% গরিব মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে কিভাবে এই যে পদপ্রার্থী রাজনৈতিক দলগুলো স্বাবলম্বী করবে, মোটামুটি গরিব থেকে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ে আনবে, সেটার আমরা সুনির্দিষ্ট নির্দেশনা চাই। 40% যে অশিক্ষিত লোকজনের কথা বলছি, এই অশিক্ষিত লোকজনগুলো হচ্ছে মূলত একদম লেখাপড়া জানেন এরকম, এবং এই লোকগুলোর একটা বড় অংশ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এবং এদের অনেকে মারমা চাকমা, এদের বাংলা শিখে পড়াশোনাটা করতে হচ্ছে, এদের প্রথমে বাংলাটা শিখতে হচ্ছে, বাংলা শিখার পর ওদের আনুষ্ঠানিক পড়াশোনায় যেতে হচ্ছে। এই যে এই দূরত্বটা ঘোচানোর জন্য যে সরকার থেকে ইনসেন্টিভগুলো দেওয়া দরকার, সেগুলো ওনারা কিভাবে আনবেন, এবং একটা সেই বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আমরা সেটাই বলছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোর জন্য বাস্তবায়ন হয়, সেই জায়গাতে একটি নীতিমালা হওয়া দরকার। আপনি এই বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। দর্শক, আমাদের আলোচনা বেশ জমে উঠেছে, এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ আমরা আলোচকদের কথা শুনছিলাম, এ পর্যায়ে আমরা কয়েকজন ভোটারের মতামত নিতে চাই যারা এই জনপদে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তারা আসলে এই নির্বাচন নিয়ে কি ভাবছেন। আমার ডান পাশে আমরা একজন ভোটারের অনুভূতি এবং প্রত্যাশার কথা জানতে চাই। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আসলে যারা প্রতিনিধি হতে চান, যারা আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশের 300 নং আসনের সাধারণ ভোটার হই। সাধারণ ভোটারের মাঝে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে আমাদের এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে, কিন্তু সকল জাতি বৈষম্যহীনভাবে তাদের অধিকার পায় না। চাকরির ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একটা গোষ্ঠী বারবার বঞ্চিত হচ্ছে। তো যারা এইবারের প্রতিনিধি নির্বাচিত হবেন, যিনি হন, তিনি কি আমাদের এই বৈষম্য দূর করে সমতা ফিরিয়ে আনবেন কিনা? সবার জন্য সমান অধিকার যেন নিশ্চিত হয়, এই বিষয়টি মূলত আমাদের এক ভোটার তিনি করেছেন। আমরা এবার দর্শক আরেকজন ভোটারের মতামত নিতে চাই। তিনি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে নির্বাচনে যারা প্রতিনিধি হচ্ছেন বা প্রচার প্রচারণা করছেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা বান্দরবানের অধিবাসী হিসেবে আমরা এখানে আপনাদেরকে যারা ভোটার, তাদের পক্ষ থেকে আমি জানতে চাই, যারা আগামীতে নির্বাচিত হবেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে বাংলাদেশের সবচাইতে দরিদ্রতম এলাকা হিসেবে বান্দরবান কিন্তু শিক্ষিত হয়েছে। তা আমরা চাই এখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব কিছুর বিনিময়ে সবচেয়ে বেশি আমাদের প্রবলেম হচ্ছে কি এই হিলট্রেক্সের মধ্যে শান্তি শৃঙ্খলা। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছ থেকে প্রত্যাশা করছেন। দর্শক, আমরা দুইজন ভোটারের মতামত নিয়েছি। আমাদের যারা আলোচক আছেন তারা নিশ্চয়ই এই দুইটি প্রশ্নের উত্তর দেবেন। আমি জনাব জাভেদ রেজা, আপনার কাছে আমাদের একজন প্রার্থী ভোটার তিনি প্রশ্ন করেছেন যে সমতার যে বান্দরবান, সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হলে কাজ করবেন কিনা। আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে পার্বত্য এলাকায় পাহাড়িদের জন্য কিছু সুযোগ সুবিধা সরকার সবসময় দিয়ে এসছে, এবং এটা দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু বৈষম্য উনি যে বিষয়টা বলছেন, ওটা সমতা আনতে গিয়ে আমরা পাহাড়িদেরকে বাদ দিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই।
কিন্তু আমরা চিন্তা করব যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেটা যদি বাঙালিও হয়, সেটা যদি পাহাড়িও হয়, সেটা জামাত ইসলামী হয়, সেটা যদি বিএনপি হয়, এনসিপিও হয়, আমরা সকলকে সমান অধিকার নিশ্চিত করার জন্য যতটুকু করা প্রয়োজন আমরা করব। অবশ্যই আমরাও চাই সমতার জন্য, সবার জন্য সমান সুযোগ আপনারা নিশ্চিত করবেন। জনাব আজাদ, আপনার কাছে আমাদের একজন ভোটার তিনি প্রশ্ন করেছেন, যদিও সবার কাছে প্রশ্ন রেখেছে, আমি আপনার কাছ থেকে উত্তরটি চাইবো। সেটি হলো যে এই পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে বান্দরবানের শান্তির যে বিষয়টা, নিরাপত্তা এবং শান্তির যে বিষয়, সেটি আসলে কতটুকু নিশ্চিত হয়েছে, কিংবা আপনাদের প্রতিনিধি নির্বাচিত হলে সেই বিষয়ে কাজ করবেন কিনা? দেখুন, শান্তি, শৃঙ্খলা, বৈষম্য দূর, এই বিষয়গুলো নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। রাজনৈতিক সমস্যাকে জিয়ে রেখে পালাবদল বা মালাবদলের রাজনীতি করে টেকসই শান্তি, উন্নয়ন, বৈষম্য দূর কোনোটাই সম্ভব নয়। জামাত ইসলামী চাচ্ছে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা। আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করার সাথে সাথে এইটাকে যদি আমরা একটা টেকসই ইয়ার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা অবশ্যই আশা করি এখান থেকে অশান্তি দূরীভূত হবে। যে বৈষম্যের খেলা এখনও চলছে, আপনি প্রশাসনে দেখেন, আমরা চোখে দেখি কিন্তু বলতে পারি না। হ্যাঁ, এগুলো দূর হবে। এগুলো দূর করার জন্য জামাত ইসলামীর পরিকল্পনা, বাস্তবভিত্তিক পরিকল্পনা, বৈষম্য দূর হলে শান্তি প্রতিষ্ঠিত হবে। অবশ্যই। দর্শক, আমরা এই পর্যায়ে আমার ডান পাশে জনাব মংসা চৌধুরী, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে এবারের প্রথমবারের মতো নির্বাচন, যেখানে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট হচ্ছে, গণভোট বিষয়ে আপনারা সচেতনতা তৈরি করছেন কিনা? অবশ্যই আমরা যেখানে সেখানে প্রান্তিক এলাকায় গণভোট হাঁকে আমরা প্রাধান্য দিচ্ছি। অনেক কিছু হাঁ হলে আমরা অনেক কিছু পরিবর্তন হবে। যেখানে একতরফা রাষ্ট্র গঠন করতে পারবে না, সরকার এবং বিরোধী সমন্বয় রেখে কাজ করবে, শান্তি শৃঙ্খলা, জনগণ পরিবেশটা ফিরে আসবে, সেই লক্ষ্যে আপনারা মূলত ক্যাম্পেইন করছেন। সে লক্ষ্যে আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের আরেকজন আলোচক রয়েছেন, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট আবু জাফর, আপনার কাছে জানতে চাইব ছোট করে। সেটি হলো যে আমরা দেখি যে প্রার্থীরা উন্নয়নের কথা বলেন, কিংবা উন্নয়ন হয়, উন্নয়নের পাশাপাশি আসলে জবাবদিহিতার যে বিষয়টা, সেটি আসলে কতটুকু নিশ্চিত হয়? এইখানে যে প্রার্থীরা আছেন, যে প্রার্থীর প্রতিনিধিরা আছেন, এদের কেউ একজন জয়ী হবেন, কেউ একজন বিজিত হবেন। জয়ী যিনি হবেন, উনার নিশ্চিত করতে হবে যে উনি জবাবদিহিতা, স্বচ্ছতাটা কিভাবে নিশ্চিত করবেন। উন্নয়ন কাজ, চাকরি, শিক্ষা, এইসব ক্ষেত্রে যে উন্নয়ন বরাদ্দগুলো আসছে, সেগুলো জনগণ পাচ্ছে কিনা, যদি না পেয়ে থাকে উনার কাছে অভিযোগ দেওয়ার মতো একটা মেকানিজম ওনার তৈরি করতে হবে। এবং যিনি বিজিত হবেন, উনাকে জনগণ কিছুটা ভোটের এজেন্সি দিবে, উনি মাঠ ছেড়ে চলে যাবেন কিনা, উনার জনগণের প্রতি ওনার দায়বদ্ধতা আগামী 5 বছর থাকবে কিনা, জনগণের অভাব অভিযোগের কথাগুলো উনি সরকার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন কিনা, এই চেষ্টাটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চমৎকার আলোচনা করছিলাম পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন সমস্যা, এবং এখানে যারা প্রতিনিধি হবেন ভবিষ্যতে, তাদের করণীয় কি হবে, সেই বিষয়গুলো যেমন উঠে আসছে। একই সাথে দুর্গম এলাকার শিক্ষা, চিকিৎসা এবং সুপেয় পানি যে নিশ্চিত করা, সেই বিষয়টিও কিন্তু আমাদের আলোচকরা তুলে ধরেছেন। আমরাও আশা করব এই পার্বত্য বান্দরবান জেলায় যারা প্রতিনিধি নির্বাচিত হবেন, তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বান্দরবানের ভোটারের ইশতেহার কার্যক্রম এখানে শেষ করছি। আগামীকাল দর্শক আপনাদের সাথে দেখা হবে পার্বত্য চট্টগ্রামে আরও একটি চমৎকার জেলা রাঙ্গামাটি, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।